এখানে স্যার কর্মকর্তাদের এই পরিস্থিতি থেকে সম্পূর্ণ ক্ষমা প্রাপ্তির বা দ্বন্দ্ব মৌকুফের প্রক্রিয়াটি আপনার সানুগ্রহ উদ্যোগে সম্পন্ন হবে, এটা স্যার আমাদের ছোট বড় সবার প্রত্যাশা। আমি জিজ্ঞেস করলাম অর্থমন্ত্রী এবং চেয়ারম্যান সাহেবকে, এনবিআর চেয়ারম্যানকে, যে বিষয়টি আমি চিন্তা করে রেখেছিলাম যে অ্যাড্রেস করব আমার বক্তব্যে, তবে যেহেতু বিষয়টি প্রথমেই সামনে আসলো সেজন্য সংক্ষেপে আমার মনে হয় বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে পারি এই মুহূর্তে। আজকের এই রাজস্ব সম্মেলনে আমাদের প্রধান অতিথি মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যগণ, আমন্ত্রিত অতিথি এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাহিদা ফরিদি, কমিশনার শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট। আসলে গত জুলাই মাসের আমাদের মাসিক রাজস্ব সভায় যখন চেয়ারম্যান স্যার জানালেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারী সবার সাথে বসবেন এবং আমাদের দিক নির্দেশনা দিবেন, তখন থেকে আমরা আসলে অনেক উজ্জীবিত এবং আমরা অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। এবং আমরা বিশ্বাস করি যে আজকের যে এই রাজস্ব সম্মেলন, এই সম্মেলনের পর আমাদের ভ্যাট, আয়কর এবং কাস্টমস উইংয়ের কাজের গতি বাড়বে এবং আমাদের মনোবল আরও অনেক দৃঢ় হবে। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের গৃহীত জনবান্ধব, জনকল্যাণমূলক এবং জননন্দিত কার্যক্রম যেমন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন গোলাভরা ধানের ন্যায় গোলাভরা রাজস্ব আর সমৃদ্ধ বাংলাদেশ এবং $1 ট্রিলিয়ন অর্থনীতির যে রূপরেখা বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছে, তা অর্জনের মূল ভিত্তি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আহরিত রাজস্ব। মাননীয় প্রধানমন্ত্রী রাজস্ব আহরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান কর্মকৌশলী হচ্ছে মাঠ পর্যায়ে রাজস্ব আহরণকারীদের সুদৃঢ় মনোবল এবং তাদের কাজের প্রতি আস্থা। এই আস্থার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা স্টেক হোল্ডার মানে যারা রাজস্ব প্রদান করে তাদের সাথে সার্ভিস অ্যান্ড ক্লায়েন্ট রিলেশনশিপের মাধ্যমে আমরা রাজস্ব আদায়ের কাজটি নিরন্তরভাবে করে যাচ্ছি। তবে স্যার গত বছর থেকে আমাদের প্রকৃত যেই চিত্রটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ভেতর একটা ভীতিকর এবং অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিল। স্যার গত বছর জুলাই থেকে এই বছরের জানুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমাদের চেয়ারম্যান মহোদয় কিন্তু অলরেডি জানিয়েছেন যে লাস্ট 4 মাসে আমরা রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছি। কিন্তু তার আগের যে 7 মাস ছিল, 7 মাস বা 7.5 মাস, কেন তখন আমাদের এত বড় গ্যাপ পড়েছিল? সেই গ্যাপের মেইন কারণ হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে ব্যাপক একটা ভীতি, এবং এই ভীতি আমাদের কাজের প্রতি অনাগ্রহ সৃষ্টি করেছিল। গত বছর রাজস্ব বোর্ডের একটা যৌক্তিক সংস্কারের বিষয় ছিল, সেই বিষয় নিয়ে আমাদের রাজস্ব বোর্ডের অধীনস্থ মাঠ পর্যায়ে এবং রাজস্ব বোর্ডের কর্মকর্তা এবং কর্মচারীগণ যে একটা মানে আন্দোলন করেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেও আমাদের সপক্ষে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু ওই আন্দোলনের এক পর্যায়ে ব্যবসায়ী সম্প্রদায়ের একটা মানে সহযোগিতায় ব্যবসায়ী সম্প্রদায় একটা মধ্যস্থতা করেন এবং সেই মধ্যস্থতায় দেখা যায় যে আন্দোলন থেকে সবাই আসলে সরে আসে এবং সবাই আবার মাঠের কাজে যায়। তখন একটা কথা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে কারো বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া হবে না, যাতে আমরা নির্ভয়ে কাজ করতে পারি। বাস্তবে সেটা হয়নি। বাস্তবে সেটা হয়নি। কি হলো? আমরা কাজে ফিরে গেলাম, কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট লট অফিসার্স যাদের আমরা বলি, সেই দক্ষ এবং যোগ্য অফিসারদের একটা বড় অংশকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হলো, পদোন্নতি বঞ্চিত করা হলো, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হলো, বিভিন্ন মেয়াদের দণ্ড দেয়া হলো এবং দুদকে নাম প্রেরণ করা হলো। এবং দুদকে আমাদের যেসব অফিসারদের নাম প্রেরণ করা হয়েছে আমরা শুরু থেকেই জানি দে আর সো গুড অ্যান্ড তার ইন্টিগ্রিটি লেভেল কত ভালো। এই ঘটনার পর থেকে সব জায়গাতে একটা ভীতি, আচ্ছা আমি কাজ করব,
আমাকে আমার সিনিয়র সাপোর্ট দিবে তো, না আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টাতে কিন্তু একটা জাস্ট সম্পূর্ণ একটা তুবড়ে পড়া, রাজস্বের তুবড়ে পড়া অবস্থার সৃষ্টি হয়। এখন এই সকল যোগ্য যে অফিসাররা আছে তাদের স্যার দ্বন্দ্ব বহাল রেখে তাদের কাছ থেকে যে রাজস্ব আদায়ের আলটিমেট পোটেনশিয়ালিটি, এটা তো স্যার রাজস্ব বোর্ড পাচ্ছে না। এতে কে বঞ্চিত হয়েছে? সে বঞ্চিত হচ্ছে আমার দেশ। আমরা দেশ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এবং 25-26 অর্থ বছরের লাস্ট 4 মাসে রেকর্ড সংখ্যক রাজস্ব আদায় হলেও প্রথম 8 মাসের যে রাজস্ব গ্যাপ, সেই গ্যাপের ফলে 87,524 কোটি টাকার রাজস্ব গ্যাপ হয়েছে আমাদের লক্ষ্যমাত্রার সাথে আদায়ের। এই সঠিক এবং সর্বোচ্চ রাজস্ব আদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখতে এই যে কর্মকর্তাদের যে এই পীড়াদায়ক মানসিক পরিস্থিতি থেকে আমাদের মুক্ত করা বিনীত অনুরোধ জানাচ্ছি। এখানে স্যার কর্মকর্তাদের এই পরিস্থিতি থেকে সম্পূর্ণ ক্ষমা প্রাপ্তির বা দ্বন্দ্ব মৌকুফের প্রক্রিয়াটি আপনার সানুগ্রহ উদ্যোগে সম্পন্ন হবে, এটা স্যার আমাদের ছোট বড় সবার প্রত্যাশা। আমাদের এই দ্বন্দ্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বন্দ্ব সম্পূর্ণ মৌকুফ করে আপনার সরকার মহানুভবতার পরিচয় দিবে বলে আমরা দৃঢ়ভাবে সবাই বিশ্বাস করি। হবে না, আমরা দেশের তরে কাজ করি। আমরা কখনোই স্যার নিজেদেরকে 9টা 5টার মধ্যে সীমাবদ্ধ রাখি না। আমদানি রপ্তানি কার্যক্রম সচল রাখতে আমাদের কাস্টম হাউসগুলো, শুল্ক স্টেশনগুলো অলমোস্ট 24 ঘন্টায় কাজ করে। করোনাকালীন সময়ে কিন্তু স্যার আমরা প্রমাণ করেছি যে আমরা মৃত্যুকে ভয় করি না রাজস্ব আদায় করতে। আমরা দেশের তরে আমাদের জীবনকে তুচ্ছ জ্ঞান করি এবং ওই সময় দায়িত্বরত অবস্থায় আমাদের অনেক অফিসার স্যার মারা গিয়েছেন। আমরা স্যার অঙ্গীকার করতে চাই যে আমরা 6,04,000 কোটি টাকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা আমাদেরকে দেয়া হয়েছে, আমরা স্যার সেটা অর্জন করে দেখাবো। আমরা স্যার অর্জন করবই, কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমরা আমাদের মনে এবং মননে সবসময় আমাদের দেশকে রেখেছি। আমরা বিশ্বাস করি স্যার, কর দিয়ে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি মাত্র আমাদের রেভিনিউ ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা একটি বিষয় উল্লেখ করেছেন। আমি জিজ্ঞেস করলাম অর্থমন্ত্রী এবং চেয়ারম্যান সাহেবকে, এনবিআর চেয়ারম্যানকে, যে বিষয়টি আমি চিন্তা করে রেখেছিলাম যে অ্যাড্রেস করব আমার বক্তব্যে, তবে যেহেতু বিষয়টি প্রথমেই সামনে আসলো সেজন্য সংক্ষেপে আমার মনে হয় বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে পারি এই মুহূর্তে। দেখুন, আমি এটি সকলের উদ্দেশ্যেই বলছি, বিশেষ করে এনবিআর এর যারা কর্মকর্তা আছেন এখানে সকলকে। একটি ঘটনা ঘটেছে, এটা আমরা সবাই জানি। আমাদের সরকারের যেটা মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমি অতীতে পিছনে যেতে চাই না, সামনে যেতে চাই আমি, এবং সেজন্যই আমরা সকলকে নিয়ে সামনে বাড়তে চাই। আমাদেরকে যদি সামনে এগোতে হয় তাহলে আমাদেরকে সকলকে একত্রিত কাজ করতে হবে, একত্রে যেতে হবে। আপনি যেটা বক্তব্যটা যেটা বিষয়টা তুলে ধরলেন, এটাকে যদি কিছুটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর আমি চেষ্টা করতে পারি, সেটা হচ্ছে, দেখুন, সমস্যা তো থাকবেই। একটি দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি বা বিভিন্ন ডিপার্টমেন্টস আছে। স্বাভাবিকভাবে আমরা যেহেতু মানুষ, আমাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকবেই। গভর্নমেন্টও বিভিন্ন রকম পলিসি নিবে এবং পলিসিগুলা কম বেশি সবার স্বার্থ বিবেচনা করেই নিবে। তো এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা কিছুটা এইভাবে চিন্তা করার চেষ্টা করি, দেখুন, একটি সংসারের মতন, পুরো দেশটা একটি ফ্যামিলির মতন, সংসারের মতন। ফ্যামিলিতেও বিভিন্ন সদস্য থাকেন। এখন
ফ্যামিলিতে বাবা মা মূল দুটি ক্যারেক্টার, আমরা যদি এভাবে চিন্তা করি। সমস্যা ওনাদেরও থাকে, সুবিধা অসুবিধা ওনারও থাকে, কিন্তু ওনারা যদি স্ট্রাইক করে বসে তাহলে কি সংসার চলবে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা গভর্নমেন্টের একটা রিজ পন্তন বা হার থাক যে কয়টিকে বুঝায়, রেভিনিউ ডিপার্টমেন্ট এরকম আপনাদের সমস্যা ছিল, আপনারা রেইজ করেছেন। তবে যেহেতু আমি বললাম যে আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে, এবং আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন তাদেরকে আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরও বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যেই পরিবেশ তৈরি করা দরকার সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। ধন্যবাদ।